সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তারেক শফিকুর মামুনুলের ভাষণ। দেশ পুনর্গঠনই বিএনপির লক্ষ্য, চোরাপথে ক্ষমতায় যাওয়ার চেষ্টার অভিযোগ জামায়াতের। সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটের বাকি 2 দিন, শেষ মুহূর্তে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। গুম খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের সাক্ষ্য। আসামি পক্ষের জেরার পরবর্তী দিন 18 ফেব্রুয়ারি ধার্য। এবং মূল্যস্ফীতি বাদে সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ দাবি বাংলাদেশ ব্যাংকের। কর আদায় না বাড়িয়ে পে স্কেলে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে জামায়াত আমির ও 7টা থেকে রাত 8টার মধ্যে বিএনপি চেয়ারম্যান ভাষণ দেবেন বলে জানা গেছে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে। দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সোমবার দুপুরে বনানী অ্যাভিনিউ খেলার মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় নারীদের ফ্যামিলি কার্ড এবং চাষিদের জন্য কৃষি কার্ড দেওয়ার ঘোষণা ফের দেন বিএনপি চেয়ারম্যান। দেশকে পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ্য জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চান তারেক রহমান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা 17-র বনানী এভিনিউ খেলার মাঠে জড়ো হতে থাকেন দলটির বনানী গুলশান থানার নেতাকর্মীরা। এ সময় ধানের শীষের স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব। শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে দেয়ার সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তারেক রহমান। মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এ সময় রাজধানীর যানজট, জলাবদ্ধতা এবং বায়ুদূষণ নিরসন সহ দেশকে একটি নিরাপদ বাসযোগ্য করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। দেশকে পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ্য জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারা দেশ চষে বেরিয়েছেন। রাজধানীর বুকে দলটির 2 দিনের প্রচারণার আজ শেষ দিন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ হবে নিরাপদ এবং বাসযোগ্য, এমনটাই প্রত্যাশা করছেন দেশের সাধারণ মানুষ সহ সবাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচনে ভরাডুবির হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জয়ী হলে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ঢাকা ১৩ আসনের জোট প্রার্থী মামুনুল হকের। এদিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠিন হাতে দমনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে অংশ নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্র দখলের সব অপচেষ্টা রুখে দেয়া হবে। ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে ১২ই ফেব্রুয়ারি। আর বিজয় হলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার আশ্বাস দেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। এতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ হতাশ হয়ে পড়েছে। তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। মোহাম্মদপুরে মাদক ও অস্ত্রের বাণিজ্য হয় দাবি করে ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনার কথা জানান তিনি। এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলব আমরা ইনশাল্লাহ। খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতিও দেন আমিরে জামায়াত। সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় থেকে স্বতন্ত্র প্রার্থী সবাই নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে সহকর্মী শফিউল করিম শফিক এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন শহীদুল হাসান। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? মাহমুদ, এখন কিন্তু আছে রংপুরের যে তারাগঞ্জ এবং বদরগঞ্জ রংপুর ২ আসনে, এই আসনে অর্থাৎ রংপুরের যে ৬টি আসন আছে এই ৬টি আসনে কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকলে কিন্তু প্রস্তুত। আপনাকে যদি দেখাই যে এই যে পাশেই কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী সহ মেট্রোপলিটন এলাকায় তারা কিন্তু বিভিন্ন দায়িত্বে তারা কিন্তু এই নির্বাচনী এলাকায় কাজ করছে। আর রংপুর ১ আসনে মোট ভোট কেন্দ্র আছে ১৩৯টি, রংপুর ২ আসনে আছে ১৩৭টি, ৩ আসনে ভোট কেন্দ্র আছে ১৬৯টি, ৪ আসনে আছে ১৬৩টি এবং ৫ আসনে আছে ১৫২টি, ৬ আসনে আছে ১১৩টি। মোট রংপুর জেলায় ৮৭৩টি কেন্দ্র আছে। আর এর মাঝেই কিন্তু ইতিমধ্যে তারা নির্বাচনে তারা কিন্তু মোটামুটি ভাবে প্রস্তুত। রংপুর ১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,২৭২ জন, রংপুর ২ আসনে ৩,৮০,৯২১ জন, ৩ আসনে ৫,০৮,২২৪ জন এবং ৫ আসনে ৫,০৯,৯০৬ জন।
5 আসনে 4,69,179 জন এবং 6 আসনে মোট ভোটার সংখ্যা 3,55,735 জন। মোট 6টি আসনে 25,09,99,202 জন ভোট দেবে। এর মাঝে নারী ভোটার সংখ্যা 13,06,333 জন, পুরুষ ভোটার সংখ্যা 112,92,883 জন এবং বৃহন্নলা অর্থাৎ হিজরা ভোটার সংখ্যা 131 জন। এই আপনাকে যদি বলি অবাধ সুষ্ঠু নিরপেক্ষতার মধ্য দিয়ে যদি এই ভোট সম্পন্ন করার জন্য ইতিমধ্যে কিন্তু রংপুর 6 আসন সহ প্রতিটি আসনে কিন্তু নির্বাচনের যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছে তারা কিন্তু কাজ করছে। আর নির্বাচনের শেষ মুহূর্তে যারা প্রার্থী আছে তারা কিন্তু বিভিন্ন প্রচার প্রচারণায় দৌড়ঝাঁপ করছে এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচনের শেষ মুহূর্তে কিন্তু যতই সময় ঘনিয়ে আসছে ততই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মাহমুদ, এই ছিল রংপুরের 6টি আসন থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা খুলনায় আমাদের সহযোগী অটুট বন্ধনের সহযোদ্ধা আছে, তার সঙ্গে আমরা সংযুক্ত হব। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা শিববাড়ি মোড়ে, যেখানে বিএনপি খুলনা 2 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তার কিন্তু একটা বিশাল মিছিল কিছু সময় আগে এখানে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে আর মাত্র আগামীকাল পর্যন্ত কিন্তু এই নির্বাচনী প্রচার প্রচারণা করা যাবে, এরপরে কিন্তু প্রচার প্রচারণা করা যাবে না। তো শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা সমস্ত প্রার্থীরাই যে সমস্ত দলের প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা মিছিল জনসভা করছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এই যে মিছিলটি আমার পিছনে রয়েছে, এই মিছিলটি খুলনা রূপসা থেকে শুরু হয়ে খুলনা শিববাড়ি মোড়ে শেষ হয়েছে এবং এখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন তার কর্মী সমর্থকরা ছিলেন এবং বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে। সেই সাথে খুলনা 3 আসনে যে বিএনপি প্রার্থী রয়েছেন এবং জামাতের প্রার্থী রয়েছেন তারাও মিছিল করেছে এবং আজকে আমরা যেটা দেখেছি যে জামাতের যে 2 আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল তিনিও কিন্তু লোকজনের কাছে গিয়ে গণসংযোগ করেছেন এবং এর আগে সকালে নির্বাচন অফিস থেকে কিন্তু ব্যালট বাক্সগুলি বিতরণ করা হয়েছে আছে এবং আমরা যেটা দেখছি যে শেষ মুহূর্তে নারী কর্মীরাও কিন্তু নির্বাচনী প্রচার প্রচারে অংশগ্রহণ করছেন এবং তারা মিছিল করছেন, প্রার্থীদের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন এবং প্রার্থীর পক্ষে প্রার্থীর বিষয় নিয়ে কথা বলছেন এবং ভোটারদের দ্বারা এবং শেষ মুহূর্তে পর্যন্ত তারা এই নির্বাচনী প্রচার প্রচারণায় চালিয়ে যাবেন এবং আমরা যেটা দেখছি যে সারা খুলনা শহরে কিন্তু মাইকিং করা হচ্ছে, লিফলেট বিলি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় উঠান এবং পথসভা করছে কিন্তু প্রার্থীরা এবং সেই সাথে যেটা দেখলাম যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পক্ষে ভোট চাচ্ছে। মাহমুদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি। শফিক এবং শহীদুল, আপনাদেরকে ধন্যবাদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। 12 ফেব্রুয়ারি সকালে কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। বিকেলে নির্বাচনী গণমিছিলে সাংবাদিকদের কাছে তিনি বলেন, জামায়াতের আমির নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। নির্বাচিত হলে নিজের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। এ সময় পল্লবী ও রূপনগরের হাজারো নেতাকর্মী গণমিছিলে অংশ নেন। দর্শক, এ নিয়ে আরও জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, প্রচারণার শেষ সময়ে এসে কেমন সাড়া পাচ্ছেন প্রার্থীরা, জানাবেন। মাহমুদ, আমি আছি ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের গণমিছিলে। আমি এখন বর্তমানে অবস্থান করছি এখানে আপনাকে যদি দেখাতে চাই, অর্থাৎ 3টার দিকে পল্লবী থেকে অর্থাৎ ঢাকা 16 আসনের ধানের শীষের যে প্রার্থী আমিনুল হকের যে গণমিছিলটি, অর্থাৎ বিভিন্ন লোকজনের অংশগ্রহণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের
অংশগ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত অর্থাৎ 3টা থেকে শুরু হওয়া এখনো পর্যন্ত যে অর্থাৎ গণমিছিলটি এখনো কিন্তু অর্থাৎ চলছে। আমরা এখানে অর্থাৎ কথা বলার চেষ্টা করবো ঢাকা 16 আসনের বাংলাদেশের প্রার্থী আমিনুল হকের সাথে। অর্থাৎ আজকে গণমিছিলে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জয়ের বিষয়ে আপনি কতটুকু নিশ্চিত, কেমন আশাবাদী যদি বলতেন আমাদের? আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী। আমার এলাকার সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচিত হব ইনশাল্লাহ। ধন্যবাদ। অর্থাৎ মাহমুদ, আপনি শুনছেন যে আসলে অর্থাৎ যে 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের প্রার্থী অর্থাৎ আমিনুল হক বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উনি বলছেন যে অর্থাৎ ওনার দেওয়া যে পরিকল্পনা যেগুলি আছে সেগুলো নির্বাচিত হওয়ার পরে কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব বলে অর্থাৎ সবাইকে আশ্বস্ত করেছেন। আমরা দেখেছি যে অর্থাৎ 2 ঘন্টার উপরেও কিন্তু গণমিছিলে চলছে। গণমিছিল অর্থাৎ আরো কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে গণমিছিলটি শেষ হবে। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণে হাজার হাজার লোকজনের যে অংশগ্রহণে গণমিছিল চলছে। মাহমুদ, অর্থাৎ এই ছিল রূপনগর থেকে আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। এছাড়া তাকে আসামি পক্ষের করা জেরার আংশিক শেষ হয়েছে। বাকি অংশের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে 18 ফেব্রুয়ারি। এদিকে আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনালে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী মামলার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়েছে প্রসিকিউশন। মুদাসির আলীর প্রতিবেদন। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে তিনি জবানবন্দি দেন। পরে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পুরোপুরি শেষ না হওয়ায় 18 ফেব্রুয়ারিতে ফের জেরার দিন ধার্য করা হয়েছে। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে ডিজিএফআই ও র্যাবের মাধ্যমে গুম খুনে পারদর্শী হয়ে উঠে তা ট্রাইব্যুনালে তুলে ধরেন। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। ডিজিএফআই ও র্যাব গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে জবানবন্দিতে ইকবাল করিম জানিয়েছেন বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। তবে ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি নিয়ে সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। উনি বলেছেন সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। এদিকে 2024 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিষয়ে তথ্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বর্তমান সময় পর্যন্ত 24টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যেগুলো বিচার চূড়ান্ত। রায় ঘোষণা হয়েছে মোট 3টি মামলায়। ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলায় এবং ট্রাইব্যুনাল 2-এ 1টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলা রায়ের জন্য অপেক্ষমান আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি ছাড়া সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে একথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে বলেও সতর্ক করেন তিনি। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। চলতি 2025-26 অর্থ বছরের শেষ 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি থাকায় নীতি সুধার কমানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে 7% যাওয়া, সেটা আমরা পারি নাই। আমরা এখন 8.5-এ আছি। তো এটা এখনো আমরা আশাবাদী যেটা হবে।
কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংকের ঋণের বোঝা সরকারের আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসির উপর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, যেটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। তবে সুদের হার অপরিবর্তিত থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়ানো হয়েছে বলে জানান গভর্নর। যদিও প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আমরা মনে করছি আশাবাদী যে হয়তো একটু বাড়বে প্রোগ্রামের চাইতে, কিন্তু এটা আরো অনেক বেশি বাড়তে পারত যদি সরকারের বরোয়িংটা একটু কম হতো। তিনি আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগে গতি আনার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের স্বার্থের কথা চিন্তা করে কিছু প্রস্তাবনা দিতে পারে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তারেক শফিকুর মামুনের ভাষণ। দেশ পুনর্গঠনই বিএনপির লক্ষ্য, চোরাপথে ক্ষমতায় যাওয়ার চেষ্টার অভিযোগ জামায়াতে। সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটের বাকি 2 দিন, শেষ মুহূর্তে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। গুম খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের সাক্ষ্য। আসামি পক্ষের জেরার পরবর্তী দিন 18 ফেব্রুয়ারি। এবং মূল্যস্ফীতি বাদে সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ দাবি বাংলাদেশ ব্যাংকের। কর আদায় না বাড়িয়ে পে স্কেলের দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।